হ্যালো স্টুডেন্ট, তো দেখো আজ আমি তোমাদের নতুন একটা জিনিস করাতে চলেছি। সেটা হচ্ছে ক্লাস 4-এর ভাষা ও ব্যাকরণ নিয়ে যে চ্যাপ্টারটা আছে। এখানে দেখো প্রথম অধ্যায় বলে লেখা আছে। এই চ্যাপ্টারটা তোমাদের পড়িয়ে দেব আর বুঝিয়ে দেব। তো দেখো কি আছে। অমিতবাবু ক্লাসে এসে ছেলেমেয়েদের সঙ্গে আজ একটা মজা করলেন। তিনি ব্ল্যাকবোর্ডে লিখলেন মি আ রি বা ব যা। ক্লাসের সবাই তো একেবারে অবাক, ভাবলো এ আবার কি। সবার মুখ দেখে অমিতবাবু বললেন, খুব অবাক হয়েছ তাই না? আসলে এটা একটা উল্টো কথা। মুখে বললে বা লিখলে এর কোনো অর্থই হয় না। অর্থ হয় না বলে এটা কোনো ভাষা নয়। আমাদের মুখের কথা তখনই ভাষা হয় যখন তার একটা অর্থ থাকে বা মনের ভাব প্রকাশ পায়। এবার বর্ণগুলোর স্থান পরিবর্তন করে লিখলে কি হয় দেখো। আমি বাড়ি যাব। এবার ক্লাসের সবাই তো হো হো করে হেসে উঠল। বুঝে গেল মানুষের মুখের কথার কোনো অর্থ হয় না। অর্থ না থাকলে তাকে ভাষা বলা যায় না। অমিতবাবু এবার বোর্ডের ভাষায় সংজ্ঞা লিখে দিলেন। মানুষ মনের ভাব প্রকাশের জন্য যে অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি বা বাক্য উচ্চারণ করে তাকেই ভাষা বলে। এরপরে আছে ভাষার উদ্ভব। আদিম যুগে মানুষ যখন বনে জঙ্গলে থাকতো তখন তার কোনো ভাষা ছিল না। আকারে ইঙ্গিতে তারা মনের ভাব প্রকাশ করত। কখনো আবার মুখে শব্দ করে মনের ভাব অন্যকে বোঝাতো। এইভাবে অনেক দিন চলল। তারপর ধীরে ধীরে বাক্য উচ্চারণ করতে শিখল। এভাবেই একদিন তারা ভাষা আবিষ্কার করে ফেলল। তবে কিভাবে মানুষ গাছপালা, আকাশ, নদী, চাঁদ, সূর্য এসব নাম আবিষ্কার করলো তা কি বলা যায়? বিবর্তনের পথ ধরে এগুলো সে আবিষ্কার করেছে। প্রতিটি জিনিসের নাম জেনেছে, ধ্বনি সাজিয়ে শব্দ তৈরি করতে শিখেছে, তারপর শব্দ সাজিয়ে বাক্য তৈরি করেছে। এই বাক্যই হলো মানুষের পূর্ণাঙ্গ ভাষা, আর ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম একক। এরপরে আসলো লিপির উদ্ভব। এরপর মানুষ ভাষাকে লিখে রাখার তাগিদ অনুভব করলো। প্রথমে মানুষ ছবি এঁকে মনের ভাব প্রকাশ করত। একে বলা হয় চিত্রলিপি। কিন্তু তার দ্বারা সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করা গেল না। এবার নতুন নতুন লিপি আবিষ্কার করে ফেলল। ছবির বদলে তারা কিছু চিহ্ন তৈরি করলো। এই চিহ্নগুলি সাজিয়ে তারা মুখের কথাকে লিখে রাখতে চাইল। এগুলি হলো প্রতীক লিপি। আমাদের দেশে অশোকের শিলালিপিতে প্রতীক লিপির ব্যবহার দেখা যায়। এই প্রতীক লিপি বিবর্তনের পথ ধরে আধুনিক বর্ণমালায় রূপান্তরিত হলো। আমাদের বাংলা ভাষায় অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত মোট 50টি বর্ণ আছে। ইংরাজিতে আছে এ থেকে জেড পর্যন্ত 26টি বর্ণ। বর্ণ সাজিয়ে তৈরি হয় শব্দ এবং শব্দ সাজিয়ে তৈরি হয় বাক্য। এরপরে আসছে ভাষার বিভিন্ন রূপ। মানুষের মুখে উচ্চারিত ভাষাকে বলে কথ্য ভাষা, আর লেখার ভাষাকে বলে লেখ্য ভাষা। আমাদের বাংলা ভাষারও দুটি রূপ, কথ্য রূপ এবং লেখ্য রূপ। লেখ্য রূপের আবার দুটি ভাগ, সাধু ভাষা এবং চলিত ভাষা। এখানে দেখো ছকের মাধ্যমে কি সুন্দর বুঝিয়ে দেওয়া আছে। ভাষা থেকে এসে কি ভাষাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা কথ্য রূপ, একটা লেখ্য রূপ। আর লেখ্য রূপকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা সাধু ভাষা, একটা চলিত ভাষা। এরপরে কি আছে সাধু ভাষা। দেখো সুমন মনে করত সাধু ভাষা হলো সাধু সন্ন্যাসীদের ভাষা। অমিতবাবুই আজ ক্লাসে সাধু ভাষা সম্পর্কে বিস্তারিত জানালেন।
সংস্কৃত শব্দভুল এবং সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণাঙ্গ রূপ সম্বলিত গুরুগম্ভীর ভাষাকে সাধু ভাষা বলে। বাংলায় সাধু গদ্যের জনক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আগে অবশ্য রাজা রামমোহন রায় সাধু গদ্যের চারাগাছটি রোপণ করেছিলেন। বিদ্যাসাগর সেই গাছটিকে অনেক সেবা যত্নে ফুলে ফলে বিকশিত করে তুলেছিলেন। সাধু গদ্যের নমুনা। 1 নম্বর, স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোনো কালে লইয়াছেন যে অনায়াসেই তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন। এটা কে বলেছেন? রাজা রামমোহন রায়। 2 নম্বরে দেখো কি আছে, বালক শুনিয়া কিঞ্চিত মাত্র ভীত না হইয়া সিংহ শাবকের উপর অধিকতর উপদ্রব আরম্ভ করিল। কে লিখেছেন? লিখেছেন কথাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কেবল রাজহাঁস ও পাতিহাঁসগুলো সারা বেলা ডুব দিয়া গুগলি তুলিয়া খায় এবং চঞ্চু চালনা করিয়া ব্যতিব্যস্তভাবে পিঠের পালক সাফ করিতে থাকে। কে লিখেছেন? কথাটা লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। প্রায় 250 বৎসর পূর্বে একদিন মাঘ মাসে রাত্রি শেষে একখানি যাত্রীর নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা কে লিখেছেন? লিখেছেন হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এরপরে কি আছে? চলিত ভাষা। সংস্কৃত শব্দের বদলে প্রচলিত বাংলা শব্দ ও সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ সম্বলিত অপেক্ষাকৃত হালকা চালের ভাষাকে চলিত ভাষা বলে। সাধু ভাষাকে মুখের ভাষার কাছে আনার প্রবণতা থেকে চলিত ভাষার সৃষ্টি। চলিত ভাষার নমুনা। 1 নম্বর, আমরা পেট ভরে যা খুশি তাই খেতাম। লিখেছেন সৈয়দ মুজতবা আলী। 2 নম্বর, তারপর তাদের নজর পড়ল দূরের সেই পাহাড় চূড়াটার দিকে। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর, এই দূর বছরে তোকে কেমন করে বাঁচিয়ে রাখি বল। লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সাধু ও চলিত ভাষায় শব্দ, সর্বনাম পদ ও ক্রিয়াপদ ব্যবহারের পার্থক্য। দেখো, সাধু ভাষায় আমরা হস্তি বলি, আর সেটাকে চলিত ভাষায় বলি হাতি। হস্তকে বলি হাত, চন্দ্রকে বলি চলিত ভাষায় চাঁদ। আর সাধু ভাষায় বলি পর্বত, আর চলিত ভাষায় বলি কি? পাহাড়। সাধু ভাষায় দিবস, চলিত ভাষায় সেটাকে আমরা বলি দিন। এটা রাত্রিকে বলি রাত, কৃষ্ণকে বলি কালো, ভ্রাতাকে বলি ভাই, অরণ্যকে বলি বন, পুস্তককে বলি বই, গৃহকে বলি ঘর, বাটিকে বলি বাড়ি, পক্ষীকে বলি পাখি, সমুদ্রকে বলি সাগর, চক্ষুকে বলি চোখ, মাতাকে বলি মা। এরপরে পড়বো আমরা সর্বনাম। সর্বনাম সাধু ভাষায় কি বলি আর চলিত ভাষায় কি বলি? সাধু ভাষায় বলি তাহার, আর সেটাকে আমরা চলিত ভাষায় বলি তার। এই দেখো তাহার, এই তাহার হচ্ছে আমরা সম্মানীয় ব্যক্তির ক্ষেত্রে এই তাহার কথাটা ব্যবহার করি, ঠিক আছে? তাদেরকে আবার যখন চলিত ভাষায় বলি তখন তাঁর, এই উচ্চারণে তয় চন্দ্রবিন্দু, তাঁর, নাকে উচ্চারণ তাহার, তাঁর। এটা যাহার, যার। এখানেও ঠিক তেমনি যারা আর কি আমাদের সম্মানীয় ব্যক্তি তাদের ক্ষেত্রে আমরা বলি যাহার, যা, নাকে উচ্চারণ হবে, হ্যাঁ, যাহার, হ্যাঁ, যার। আচ্ছা, তারপর উহার বললে, উহারের ক্ষেত্রে আমরা চলিত ভাষায় বলি হচ্ছে ওর। আমাদিগকে, আমাদেরকে, আমাদিগের, আমাদের, ইহাদিগের, এদের, যাহা, যা, তাহা, তা, ইহা, এটি বা এটি, তাহাকে, তাকে। এরপরে দেখো সাধু ভাষা থেকে চলিত ভাষা আমরা কি করি? ইহার ক্ষেত্রে আমরা এর ব্যবহার করি, কাহাকে, কাকে ব্যবহার করি,
তাহাদের বলে তাদের ব্যবহার করি, আর তাহাকে বলে তাকে ব্যবহার করি। এরপরে পড়বো আমরা ক্রিয়াপদ, সাধু ভাষা থেকে চলিত ভাষা, তাই তো। দেখো, দেখিয়া থেকে যখন আমরা চলিত ভাষা রূপান্তর করবো তখন আমরা লিখবো দেখে। শুনিব, কি লিখবো? শুনবো। লিখিয়াছি, লিখেছি। খেলিতে থাকিব, খেলতে থাকবো। পড়িতে বসো, পড়তে বসো। পড়িতেছিলাম, পড়ছিলাম। ফিরিয়া আসিল, ফিরে এলো। থামিয়া যাইল, থেমে গেল। শুনিয়া যাও, শুনে যাও। লিখিতেছি, লিখছি। লিখিবে, লিখবে। আসিব, আসবো। তো দেখো, তারপরে কি আছে? সাধু ভাষা থেকে চলিত ভাষা রূপান্তর। কি করবে? চন্দ্র উদিত হইতেছে, কি লিখবে চলিত ভাষায়? চাঁদ উঠছে। মন্থর গতিতে বাতাস বহিতেছে, ধীরে বাতাস বইছে। সকলে আসিয়া কাঁদিয়া পড়িল, সবাই এসে কেঁদে পড়ল। দিনান্তে মানে দিনের শেষে উহারা ফিরিয়া আসে, দিনের শেষে ওরা ফিরে আসে। যাইব যাইব করিয়াও যাওয়া হয় না, যাব যাব করেও যাওয়া হয় না। চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর। শুনেই তারা ছুটে এলো, শুনিয়াই তাহারা ছুটিয়া আসিল। বই পড়ে তিনি পণ্ডিত হয়েছেন, পুস্তক পাঠ করিয়া তিনি পণ্ডিত হইয়াছেন। বনে বনে আগুন লেগেছে, অরণ্যে অরণ্যে আগুন লাগিয়াছে। সকাল হলে তারা চলে গেল, প্রভাত হইলে তাহারা প্রস্থান করিল। খুব কাঁপন অনুভব করছি, কি লিখবে? প্রচণ্ড কম্পন অনুভব করিতেছি। তো আমি দেখালাম চলিত ভাষা থেকে কীভাবে আমরা সাধু ভাষায় রূপান্তর করব। এরপরে দেখো কি আছে, এরপর আছে ব্যাকরণ। সুমিত উঠে দাঁড়িয়ে তাদের বাংলা স্যারকে বলল, স্যার, সব ছেলেরা আজ বাড়ির কাজ আনেনি। তাদের বাংলা স্যার বললেন, তোমার কথাটা বুঝতে পেরেছি, কিন্তু বাক্যটিকে ব্যাকরণগত একটি ভুল আছে। সুমিত বলল, কোথায় স্যার? শিক্ষক মহাশয় বললেন, ছেলেরা বহুবচন নির্দেশক শব্দ, তাই তো, এর আগে সব বসবে না, ঠিক আছে, অথবা সব বসালে শুধু ছেলে বলবে, সব ছেলে, ঠিক আছে। যদি তুমি ছেলেরা বলো তাহলে তুমি সব বসাবে না, আর যদি সব বসাও তাহলে ছেলে বসাবে, ঠিক আছে। অথবা সব বসালে শুধু ছেলে শব্দটি ব্যবহার করতে হবে। সুমিত বলল, এসব কি করে জানবো স্যার? শিক্ষক মশাই বললেন, ব্যাকরণ পড়ে জানতে হবে। ব্যাকরণ না পড়ে ভাষাকে শুদ্ধভাবে লেখা বা বলা যায় না। সুমিত বলল, ব্যাকরণ কি স্যার? এবার আমরা বুঝবো ব্যাকরণ কি। ব্যাকরণ হলো একটা বই, যা পড়লে ভাষাকে শুদ্ধভাবে লিখতে ও বলতে পারা যায়। আমাদের ভাষা বাংলা ভাষা, তাই আমাদের ব্যাকরণের নাম বাংলা ব্যাকরণ। যারা ইংরেজ তাদের ব্যাকরণের নাম ইংলিশ গ্রামার। পৃথিবীর প্রায় প্রতিটি ভাষারই ব্যাকরণ আছে। এইভাবেই তৈরি হয়েছে মাতৃভাষার ব্যাকরণ। যাদের যেমন মাতৃভাষা তাদের তেমন মাতৃভাষার ব্যাকরণ। আসল কথা হলো ভাষাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা, অথবা ভাষার নিদর্শন হিসেবে বইপত্র রচনার তাগিদে ব্যাকরণ রচিত হয়েছে। মনে রাখতে হবে, মাতৃভাষা ব্যাকরণ ছাড়াই শেখা যায়। শুধু শুদ্ধভাবে ভাষা বলা ও লেখার প্রয়োজনেই মাতৃভাষার ব্যাকরণ শিখতে হয়। তো এরপরে যেটা আছে তোমাদের অনুশীলনীর প্রশ্ন উত্তর, এটা আমি তোমাদের পরে করিয়ে দেব, ঠিক আছে, এটা পরে করিয়ে দেব। তো আমার এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।